Welcome to our spoken English class. This is BM Sir speaking. আজ থেকে আমরা স্পোকেন ইংলিশের জন্য একটা অনলাইন ক্লাস শুরু করলাম। আমার এই স্পোকেন ইংলিশ ক্লাস সম্পর্কে দুটো একটা কথা প্রথমে বলে নিই। আমার এই স্পোকেন ইংলিশ ক্লাসের বিশেষত্ব হলো এই যে এখানে ব্যাকরণ ভিত্তিক মানে সম্পূর্ণরূপে শুদ্ধ ব্যাকরণের ওপর ভিত্তি করে কিভাবে ইংরেজিতে কথা বলা যায় তা এখানে শেখানো হবে এবং সেইভাবেই শেখানো হবে যাতে বলতেও পারা যাবে এবং সেটাকে লিখতেও পারা যাবে। অর্থাৎ কলোকাল স্পোকেন ইংলিশ নয়, আমরা একেবারে সম্পূর্ণরূপে ব্যাকরণ ভিত্তিক শুদ্ধ ইংরেজিতে কথা বলা এই ক্লাসে আমরা শিখব। এবং সঙ্গে সঙ্গে বলে নিই যে এই ক্লাসে যদি শিক্ষার্থীরা যোগদান করে তাহলে 6 মাসের মধ্যে নিশ্চিতভাবে তারা ইংরেজিতে সম্পূর্ণরূপে কথা বলতে পারবে। স্পোকেন ইংলিশ ক্লাসের সম্পর্কে আরও একটা কথা বলে নিই। এ ধরনের অনেক স্পোকেন ইংলিশ ক্লাস বাজারে প্রচলিত আছে। সেই সব ক্লাসের সঙ্গে আমার পার্থক্য হলো এই যে আমি প্রত্যেকটি ক্লাসে ছাত্রছাত্রীদের কিভাবে তাদের মাদার টাং থেকে অর্থাৎ মাতৃভাষা থেকে ইংরেজি ভাষায় যেতে হয় বা নিয়ে যাওয়া যায় বাক্যগুলোকে, সেগুলোকে আমরা শেখাবো এবং সঙ্গে সঙ্গে সেগুলোকে লিখিয়েও দেব। আমার দৃঢ় বিশ্বাস এইভাবে যদি যথাযথভাবে অনুশীলন করা যায় তাহলে নিঃসন্দেহে 6 মাসের মধ্যে শুদ্ধ ইংরেজিতে কথা বলা শেখা যাবে। আর আরেকটি কথা এখানে আমার বলা দরকার, সেটা হচ্ছে যে অবশ্যই অনুশীলন করতে হবে, প্র্যাকটিস করতে হবে এবং নিয়মিত আমার এই ক্লাস অ্যাটেন্ড করতে হবে। সেই কারণেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা একান্তভাবে প্রয়োজন। আমি সকলকে বলবো যারা এই ক্লাস করতে আগ্রহী তারা যেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তাদের অন্যান্য বন্ধুবান্ধবদের বা তাদের পরিচিতদের এই ক্লাসের কথা বলে যাতে তারাও এই সুযোগ নিতে পারে। এরপর আমরা সরাসরি স্পোকেন ইংলিশ ক্লাসের স্পোকেন ইংলিশে যে সমস্ত বিষয় জানা দরকার সে তাতে চলে যাই। প্রকৃতপক্ষে যে কোনো ইংরেজি বাক্য গঠন করতে গেলে আমাদের 3টি উপাদানের প্রয়োজন হয়। 3টি উপাদান না হলে ইংরেজি বাক্য গঠন করা যাবে না। এই 3টি উপাদান হলো যথাক্রমে কর্তা, ক্রিয়া এবং কর্ম বা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। প্রথমে সাবজেক্টকে বসাতে হবে, তারপর ভার্বকে বসাতে হবে, তারপর অবজেক্টকে বসাতে হবে। এই হচ্ছে আমাদের ইংরেজি বাক্য গঠনের প্রথম নিয়ম। এসভিও রুল এটিকে বলা হয়। প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপর ভার্ব বা ক্রিয়াপদকে বসাতে হবে, তারপর অবজেক্ট বা কর্মকে বসাতে হবে। তাহলে আমাদের 1 নম্বর নিয়ম হচ্ছে যে কোনো ইংরাজি বাক্য গঠন করতে গেলে আমাদের প্রথমেই কর্তাকে বসাতে হবে, তারপর ক্রিয়া, তারপর কর্ম। এই 3টে পর বসালে তবেই সেটা একটা শুদ্ধ ইংরেজি বাক্য হবে। এখন প্রশ্ন হলো, আমরা যখন আমাদের বাংলা ভাষা থেকে ইংরেজি ভাষায় যাব তখন কোনো বাক্যের কর্তাকে চিনব কী করে? এই পরিপ্রেক্ষিতে বলি, ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হলো কর্তা। তাকে প্রথমে বসাতে হবে।
তাহলে তো যখন কোনো একটা বাক্য কেউ দেবে, বাংলা বাক্য যাকে ইংরেজিতে নিয়ে যেতে বলা হচ্ছে, সেখানে প্রথমেই ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে যে উত্তরটি পাওয়া যাবে সেটি হলো কর্তা। তারপর ক্রিয়ার পালা। এখন ক্রিয়া কি হবে এটাও আমরা বলে নিই। যে বাংলা বাক্যটি ইংরেজিতে অনুবাদ করতে দেওয়া হয়েছে, প্রথমেই সেই বাক্যের শেষে তাকাতে হবে। যদি দেখা যায় ওই বাক্যের শেষে কোনো নাউন, নামপদ বা কোনো বিশেষণ পদ আছে, যদি কোনো ওই বাক্যের শেষে কোনো নাউন বা নামপদ বা বিশেষণ পদ বা যাকে আমরা অ্যাডজেক্টিভ বলি আছে, ক্রিয়াপদের কোনো উল্লেখ নেই, তাহলে সেক্ষেত্রে জানতে হবে প্রথমে তো সাবজেক্ট বসালামই, তারপরে ক্রিয়া হিসেবে কর্তা অনুযায়ী এম, ইজ অথবা আর বসাতে হবে। আমি আবার একবার পরিষ্কার করে বলি, আমরা যখন বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্যতে যাব, তখন প্রথমেই আমাকে বাক্যের শেষে তাকাতে হবে। ওই বাংলা বাক্যের শেষে যদি দেখি সেখানে কোনো নাউন বা অ্যাডজেক্টিভ আছে, যাকে আমরা বলি বিশেষ্য বা বিশেষণ পদ আছে, তাহলে আমাদের জেনে রাখতে হবে সেখানে ক্রিয়া হিসেবে হবে এম, ইজ অথবা আর। সেক্ষেত্রে বাক্য গঠনের নিয়ম হলো প্রথমে কর্তাকে বসাবো। কর্তা পাবো কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যা উত্তর পাবো তার কর্তা। তারপরে সেক্ষেত্রে এম, ইজ, আর, তারপরে কর্ম। তাহলে এম, ইজ, আরটা কোনখানে হবে? যখন দেখব বাক্যের শেষে কোনো ক্রিয়ার উল্লেখ নেই, দের ইজ নো মেনশন, মানে কোনো ধরনের ক্রিয়ার উল্লেখ নেই, শুধু নাউন অথবা অ্যাডজেক্টিভ, নামপদ বা বিশেষণ পদ আছে, তাহলে সেক্ষেত্রে প্রথমে কর্তা বসাবো, তারপরে এম, ইজ অথবা আর বসাবো, তারপরে কর্ম। এই কর্মের কথাও বলি, কর্ম কিন্তু একাধিক হতে পারে, একই বাক্যে একাধিক কর্ম থাকতে পারে। তাহলে তো প্রশ্ন উঠছে কোন কর্মটা আগে লিখব, কোনটা পরে লিখব। এক্ষেত্রে নিয়ম হলো ক্রিয়াকে কি, কাকে, কার, কোথায়, কখন, কেন, ক্রিয়াকে কি, কাকে, কোথায়, কখন, কেন, এই ফরম্যাটে বা এই সূত্র অনুযায়ী প্রশ্ন করতে হবে। যা যা উত্তর পাবো সেগুলিকে পর পর লিখতে হবে। তাহলে আমি প্রথম থেকে বলি, কে বা কারা দিয়ে প্রশ্ন করে যা পেলাম সেটা হচ্ছে কর্তা। তারপরে যদি দেখি যে বাক্যের শেষে কোনো ক্রিয়ার উল্লেখ নেই, কোনো নাউন বা অ্যাডজেক্টিভ আছে, তাহলে সেক্ষেত্রে ক্রিয়া হিসেবে এম, ইজ অথবা আর। তারপর কর্মের পালা। কর্মের পালা বলতে কি, প্রথমে কি দিয়ে প্রশ্ন করে যে কর্মটা পাবো লিখব, তারপর কাকে, তারপর কার, কোথায়, কখন, কেন। হ্যাঁ, একই বাক্যে সব কর্ম নাও থাকতে পারে, তাহলে যেটা থাকবে না আমরা পরেরটায় চলে যাব। তাহলে প্রথমে কে বা কারা দিয়ে প্রশ্ন করে কর্তা পেলাম, সেটা লিখলাম। তারপরে ক্ষেত্রে ক্রিয়া হিসেবে কর্তা অনুযায়ী এম, ইজ অথবা আর বসালাম। তারপরে কি, কাকে, কার, কোথায়, কখন, কেন, পর পর এগুলো দিয়ে প্রশ্ন করে যে সব উত্তর পাবো সেগুলোকে লিখব। তাহলে আমরা প্রথম রুলস হচ্ছে যে আমরা যখন মাতৃভাষা থেকে বা বাংলা থেকে ইংরেজিতে যাচ্ছি, তখন প্রথমেই আমাদের বাক্যের শেষে তাকাতে হবে। যদি দেখি বাক্যের শেষে কোনো ক্রিয়াপদের উল্লেখ নেই, কোনো নাউন বা অ্যাডজেক্টিভ আছে, তাহলে সেক্ষেত্রে আমরা জানবো যে ক্রিয়া হবে এম, ইজ অথবা আর। সেক্ষেত্রে বাক্য গঠন করব কি করে? প্রথমে কর্তা। কর্তা লিখব কিভাবে? কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাবো সেটা হচ্ছে কর্তা। তারপরে ক্রিয়া হিসেবে কি, এখানে এম, ইজ, আর হবে আমি বললাম। তারপরে এবার কর্ম। কর্মও একাধিক হতে পারে, কি, কাকে, কার, কোথায়, কখন, কেন দিয়ে পর পর প্রশ্ন করে যা যা পাবো সেগুলো লিখব। তাহলে প্রথমে গঠনটা হচ্ছে কে বা কারা দিয়ে প্রশ্ন করে কর্তা পাচ্ছি, তারপরে এম, ইজ অথবা আর বসাচ্ছি, তারপরে কি, কাকে, কার, কোথায়, কখন, কেন দিয়ে পর পর প্রশ্ন করে যে কর্মগুলো পাবো লিখব। যেটা পাবো না আমরা পরেরটায় চলে যাব। সব একই বাক্যে সব কর্ম থাকবে এমন তো কোনো কথা নেই, যেটা থাকবে না পরেরটা। আমি একটা উদাহরণ দিলে আরও পরিষ্কার হবে। যেমন আমি যদি এরকম বলি, এবছর রাম আমাদের ক্লাসে ভালো ছেলে।
এটা কেউ হয়তো ট্রান্সলেট করতে দিয়েছে। এবছর রাম আমাদের ক্লাসে ভালো ছেলে। একদম নার্ভাস হওয়ার কোনো কারণে বাক্যের শেষে তাকাবো। ছেলে, ছেলে তো নাউন পদ, নামপদ। তাহলে যখনই ছেলে আছে আমি বুঝে নিচ্ছি যে ক্রিয়া হিসেবে হবে অ্যাম, ইজ অথবা আর। এখানে আমি বললাম যে রাম এবছর আমাদের ক্লাসে ভালো ছেলে, বাক্যের শেষে কী আছে? ছেলে। তাহলে এটা তো নাউন পদ। তাহলে এক্ষেত্রে আমরা যেহেতু কোনো ক্রিয়ার উল্লেখ নেই, ক্রিয়া হিসেবে হবে অ্যাম, ইজ অথবা আর। তাহলে এবার আমরা গঠন শুরু করি। আমি বলেছি প্রথমেই কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে কে ভালো ছেলে? উত্তর আসছে রাম, সুতরাং কর্তা। আমি কে বা কারা দিয়ে কর্তা আনতে বলেছি, তাহলে কি রাম। তারপরে বলেছি যে এখানে যেহেতু বাক্যের শেষে নাউন আছে, ক্রিয়াপদের কোনো উল্লেখ নেই, তাহলে অ্যাম, ইজ, আর হবে। তো রাম যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে ইজ হবে। রামের পর কি হবে? ইজ। তাহলে রাম ইজ। এবারে ওই কর্মের পালাগুলো বলেছিলাম প্রথমে কি দিয়ে প্রশ্ন করতে। রাম কি? ভালো ছেলে। তাহলে রাম ইজ এ গুড বয়। কাকে ভালো ছেলে? কোনো উত্তর নেই। কার ভালো ছেলে? কোনো উত্তর নেই। কোথায় ভালো ছেলে? আমাদের ক্লাসে, ইন আওয়ার ক্লাস। কখন ভালো ছেলে? এবছর, ইন দিস ইয়ার। তাহলে গোটাটা হলো রাম ইজ এ গুড বয় ইন আওয়ার ক্লাস ইন দিস ইয়ার। তাহলে আমরা আজকে প্রথম নিয়মটা পড়লাম যে যদি বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্যে যেতে বলা হয়, তাহলে প্রথমেই আমরা বাংলা বাক্যের শেষে তাকাবো। যদি দেখি বাংলা বাক্যের শেষে কোনো নাউন বা অ্যাডজেক্টিভ আছে, ক্রিয়া নেই, মোট কথা বাংলা বাক্যের শেষে ক্রিয়া নেই, যদি এরকম দেখি যেখানে নাউন বা অ্যাডজেক্টিভ লাস্টে আছে, তাহলে সেক্ষেত্রে আমরা বাক্য গঠন করতে গেলে জানবো ক্রিয়া হিসেবে অ্যাম, ইজ অথবা আর হবে। সেক্ষেত্রে গঠনের নিয়ম হলো প্রথমে কর্তাকে ব্যবহার করব। কর্তা কীভাবে পাওয়া যাবে আমি তাও বলেছি, যে প্রথমে কে বা কারা দিয়ে প্রশ্ন করলেই কর্তা পাওয়া যাবে, কর্তাকে লিখলাম। তারপরে যেহেতু এই বাক্যের শেষে কোনো ক্রিয়ার উল্লেখ নেই, যেহেতু ওখানে নাউন অথবা অ্যাডজেক্টিভ আছে, সেই জন্য আমরা অ্যাম, ইজ, আর ক্রিয়া ব্যবহার করব। তাহলে কর্তা লিখলাম, তারপরে অ্যাম, ইজ অথবা আর, যেটা লাগবে কর্তা অনুযায়ী। কর্তা যদি আই হয় তারপরে অ্যাম লাগবে, কর্তা যদি ইউ হয় তাহলে তার আর লাগবে, কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তারপরে ইজ লাগবে। তাহলে প্রথমে কর্তা হলো, তারপরে অ্যাম, ইজ, আর হলো। এবারে কর্মের পালা। আমি বলেছি প্রথমে কি দিয়ে প্রশ্ন করে যে কর্ম পাওয়া যাবে তা লিখতে হবে, তারপর কাকে, কার, কোথায়, কখন, কেন দিয়ে পর পর প্রশ্ন করে যেগুলো পাবো সেগুলো লিখব। যেমন আমি যদি এরকম বলি, শীতকালে সল্টলেকে রামবাবু একজন পাগল ব্যক্তি। শীতকালে সল্টলেকে রামবাবু একজন পাগল ব্যক্তি। আমি নার্ভাস হব না, একদম বাক্যের শেষে তাকাবো। ব্যক্তি, ব্যক্তি তো ক্রিয়া নয়, ব্যক্তি তো নাউন, সুতরাং এখানে ক্রিয়া হিসেবে হবে অ্যাম, ইজ, আর। এবার আমি শুরু করব। কে পাগল ব্যক্তি? কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কর্তা পাওয়া যায়, তাহলে রামবাবু। তারপরে এবার যেহেতু এখানে বাক্যের শেষে ক্রিয়া নেই, নাউন আছে, সেই জন্য আমরা জানি অ্যাম, ইজ, আর হবে। তাহলে রামবাবু ইজ। তারপর এবারে কর্মের পালা জুড়ি। রামবাবু কি? একজন পাগল ব্যক্তি, এ ম্যাড ম্যান। কাকে পাগল ব্যক্তি? কোনো উত্তর নেই। কার পাগল ব্যক্তি? কোনো উত্তর নেই। কোথায় পাগল ব্যক্তি? সল্টলেকে, অ্যাট সল্টলেক। কখন? এবছর, ইন দিস ইয়ার। তাহলে রামবাবু ইজ এ ম্যাডম্যান অ্যাট সল্টলেক। যদি শীতকালে থাকে ইন দিস উইন্টার, অথবা যদি এই বছর থাকে তাহলে ইন দিস ইয়ার। তাহলে গোটাটা হলো রামবাবু ইজ এ ম্যাডম্যান অ্যাট সল্টলেক ইন দিস উইন্টার, অথবা যদি এবছর থাকে ইন দিস ইয়ার। হ্যাঁ, তাহলে আমরা প্রথম নিয়মটা দেখলাম যে বাংলা বাক্যের শেষে যদি দেখি কোনো ক্রিয়াপদ নেই, নাউন অথবা অ্যাডজেক্টিভ আছে, নামপদ বা বিশেষণ পদ আছে, তাহলে প্রথমেই কর্তা বসাবো, তারপরে ক্রিয়া হিসেবে অ্যাম, ইজ অথবা আর, তারপরে কর্ম। কর্তা পাবো কী করে বলেছি? কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যা পাবো কর্তা, তারপরে ক্রিয়া লিখলাম, তারপরে এবার কর্মের পালা। কর্ম বলতে কি দিয়ে প্রথমে যে কর্ম প্রশ্ন করে উত্তর পাবো সেটা প্রথম কর্ম। তারপর কাকে, কার, কোথায়, কখন, কেন, এই ফরম্যাটটা মনে রাখতে হবে। কি, কাকে, কার, কোথায়, কখন, কেন, পর পর এগুলো দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাবো সেগুলো লিখব।
এখন যদি কোনোটার উত্তর, যেটার উত্তর পাবো না, আমরা পরেরটায় চলে যাব। তাহলে আমরা প্রথম নিয়ম পড়লাম যে বাংলা বাক্যের শেষে যদি দেখি কোনো ক্রিয়াপদের উল্লেখ নেই, কোনো নাউন বা অ্যাডজেক্টিভ আছে, তাহলে সেক্ষেত্রে বাক্য গঠন করতে গেলে প্রথমে আমরা কর্তাকে বসাবো, তারপরে ক্রিয়া হিসেবে অ্যাম ইজ আর, তারপরে ওই কি, কাকে, কার, কোথায়, কখন, কেন দিয়ে পর পর প্রশ্ন করে যা যা কর্ম পাবো সেগুলো লিখব। এবার আসি বাংলা বাক্যের শেষে যদি আমরা দেখি আছি, আছো, আছে, এই কথাগুলি থাকে। আছি, আছো, আছে, আমরা প্রায়শই তো বলি আমি বাড়িতে আছি, আমি খেলার মাঠে আছি, আমি কলেজে আছি, তারা রাস্তায় আছে, এরকম আমরা প্রায়শই বলি। তাই বাক্যের শেষে যদি দেখা যায় আছি, আছো, আছে বা আছেন অবস্থান অর্থে বোঝাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রথমে কর্তা বসাবো, তারপরে অ্যাম ইজ আর, এখানেও ক্রিয়া অ্যাম ইজ আর, তারপরে অন্যান্য কর্ম, সেই কর্মের পালা একই, কি, কাকে, কার, কোথায়, কখন, কেন দিয়ে যা যা পাবো লিখব। আমি আবার বলি, যদি বাংলা বাক্যের শেষে দেখো আছি, আছো, আছে, আছেন এই কথা আছে, তাহলে সেটা যদি অবস্থান অর্থে বোঝায়, কোন অর্থে? অবস্থান। আমি আছি মানে আমি এখানে অবস্থান করছি, সে রাস্তায় আছে মানে রাস্তায় অবস্থান করছে। তাহলে বাংলা বাক্যের শেষে যদি আছি, আছো, আছে, আছেন এগুলো অবস্থান অর্থে বোঝায়, তাহলেও সেখানে ক্রিয়া হিসেবে কিন্তু ওই অ্যাম ইজ আর হবে। অর্থাৎ সেক্ষেত্রে ওই একই নিয়ম, প্রথমে কর্তা বসাতে হবে, তারপরে অ্যাম ইজ অথবা আর, তারপরে এবার অন্যান্য কর্ম। অন্যান্য কর্ম মানে সেই এক কথা, কি, কাকে, কার, কোথায়, কখন, কেন দিয়ে যা যা পাওয়া যাবে লিখে যাবে। তাহলে আমরা দুটো নিয়ম পড়লাম। দুটো নিয়ম হলো যে বাংলা বাক্যের শেষে যদি কোনো ক্রিয়ার উল্লেখ না থাকে, কোনো নাউন বা অ্যাডজেক্টিভ থাকে, তাহলে সেক্ষেত্রে প্রথমে কর্তা, তারপরে অ্যাম ইজ আর, তারপরে কর্ম। কর্তা পাবো কী করে বলেছি, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কর্তা পাওয়া যাবে, তাকে লিখব। তারপরে অ্যাম ইজ অথবা আর, তারপরে কি, কাকে, কার, কোথায়, কখন, কেন দিয়ে প্রশ্ন করে যা যা পাবো লিখব। 2 নম্বর নিয়ম বললাম যে বাংলা বাক্যের শেষে যদি দেখি আছি, আছো, আছে এই কথাগুলো থাকে এবং সেগুলো যদি অবস্থান অর্থে বোঝায়, তাহলে সেখানেও কিন্তু এই একই কথা, প্রথমে কর্তা, তারপরে অ্যাম ইজ অথবা আর, তারপরে অন্যান্য কর্ম। যেমন আমি একটা উদাহরণ দিই, আমি আজ সকালে এই ঘরে আছি। আমি আজ সকালে এই ঘরে আছি, তো আছি তো এখানে অবস্থান অর্থে বোঝাচ্ছে, তাহলে ক্রিয়া হিসেবে আমরা জানি অ্যাম ইজ আর হবে। তাহলে আমি এবার বাক্যটা গঠন করি, আমি আজ এই ঘরে আছি, তাহলে কে আছে, কর্তাকে নিয়ে আসি, কে আছে, উত্তর আসছে আমি, তাহলে আই। তারপরে যেহেতু আছি, আছো, আছে অবস্থান অর্থে হলে অ্যাম ইজ আর হয়, আর আছি এখানে আছে অবস্থান অর্থে, সেই জন্য আই অ্যাম। এবারে কর্মের পালা, কি আছি, কোনো উত্তর নেই, কাকে আছি, কোনো উত্তর নেই, কার আছি, কোনো উত্তর নেই, কোথায় আছি, এই ঘরে, ইন দিস রুম, কখন আছি, আজ, টুডে। তাহলে আই অ্যাম ইন দিস রুম টুডে। তাহলে আমরা আবার 3টে নিয়ম পড়লাম। আমরা প্রথমে বললাম যে বাংলা বাক্যের শেষে যদি কোনো ক্রিয়ার উল্লেখ না থাকে, কোনো নাউন বা অ্যাডজেক্টিভ থাকে, তাহলে সেক্ষেত্রে বাক্য গঠন করতে গেলে প্রথমে কর্তা, তারপরে অ্যাম ইজ আর, যেটা লাগবে কর্তা অনুযায়ী সেটা, তারপরে অন্যান্য কর্ম। তারপরে পড়লাম যে যদি বাংলা বাক্যের শেষে আছি, আছো, আছে অবস্থান অর্থে বোঝায়, তাহলে প্রথমে কর্তা, তারপরেও অ্যাম ইজ আর, তারপরে অন্যান্য কর্ম। অন্যান্য কর্ম বলতে আমি ওই খেলাটাকে বলছি, কি, কাকে, কার, কোথায়, কখন, কেন, পর পর এগুলো দিয়ে প্রশ্ন করতে হবে। যেগুলো পাবো লিখবো, যেটা পাবো না ছেড়ে দেবো, পরেরটায় চলে যাব। নেক্সট আমরা বলি বাংলা বাক্যের শেষে যদি আছে শব্দটা অধিকার অর্থে বোঝায়, যেন আমার একটা বাড়ি আছে, বাড়িটা আমার, অন্য কারণ আছে, অধিকার অর্থে বোঝাচ্ছে। বাংলা বাক্যের শেষে যদি আছে শব্দটা অধিকার অর্থে বোঝায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে কর্তার পর হ্যাভ অথবা হ্যাজ হবে, ক্রিয়া হিসেবে হ্যাভ অথবা হ্যাজ। আমি আবার বলি, যদি বাংলা বাক্যের শেষে আছে কথাটা অধিকার অর্থে ব্যবহৃত হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্রিয়া হবে হ্যাভ অথবা হ্যাজ।
তাহলে সেক্ষেত্রে গঠনের নিয়ম হলো প্রথমে কর্তা, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে অন্যান্য কর্ম, ওই কি, কাকে, কার, কোথায়, কখন, কেন দিয়ে পর যা পাওয়া যাবে তাই লিখব। যেমন বলি গরমকালে সল্টলেকে রামের একটি বাগান আছে, তো বাগানটা তো রামের আছে, এখানে কোন অর্থে ব্যবহৃত হচ্ছে? অধিকার অর্থে। তাহলে প্রথমেই কর্তা কার আছে? রাম, তাহলে রাম। তারপর বলেছি অধিকার অর্থে আছে বদলে হ্যাভ অথবা হ্যাজ, রাম হ্যাজ। এবার কি আছে? একটি বাগান, এ গার্ডেন। কার আছে? কোথায় আছে? অ্যাট সল্ট লেক। কখন আছে? এখন, নাও। তাহলে রাম হ্যাজ এ গার্ডেন অ্যাট সল্ট লেক নাও। যদি এখন থাকে তাহলে নাও বলতে হবে, আর যদি বলি এই বছর তাহলে ইন দিস ইয়ার বলতে হবে। তার মানে বাংলা বাক্যের শেষে আছে শব্দটা যদি অধিকার অর্থে বোঝায় তাহলে সেক্ষেত্রে নিয়ম হলো প্রথমে কর্তা, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে অন্যান্য কর্ম। আমরা তাহলে আজকে 3টে নিয়ম পড়লাম। আমি আবার একবার বলি, যদি বাংলা বাক্যের শেষে কোনো ক্রিয়ার উল্লেখ না থাকে, নাউন বা কোনো অ্যাডজেক্টিভ থাকে, তাহলে সেক্ষেত্রে বাক্য গঠন করতে গেলে, ইংরেজি বাক্য গঠন করতে গেলে প্রথমে কর্তা বসাতে হবে, তারপর ক্রিয়া হিসেবে এম, ইজ অথবা আর বসাতে হবে, তারপরে অন্যান্য কর্ম বসাতে হবে। আমি বলেছি কর্তা পাওয়ার নিয়ম, যে কে বা কারা দিয়ে প্রশ্ন করলেই কর্তা পাবো, তাকে আগে বসাবো, তারপরে ক্রিয়া হিসেবে এখানে এম, ইজ আর হবে, তাকে বসাবো, তারপরে এবার কি, কাকে, কার, কোথায়, কখন, কেন দিয়ে যে প্রশ্ন উত্তরগুলো পাবো সেগুলো বসাবো। এরপর আমরা 2 নম্বর নিয়ম বললাম, যদি বাংলা বাক্যের শেষে দেখি যে আছি, আছো, আছে অবস্থান অর্থে বোঝাচ্ছে, তাহলে সেক্ষেত্রে নিয়ম হচ্ছে, সেক্ষেত্রেও নিয়ম ওই ক্রিয়া অ্যামিজার হবে। তাহলে প্রথমে কর্তা, তারপরে অ্যামিজ অথবা আর, তারপর অন্যান্য কর্ম বলতে ওই এক খেলা, কি, কাকে, কার, কোথায়, কখন, কেন দিয়ে যা পাবো তাই লিখব। 3 নম্বর আমরা নিয়ম বললাম যে যদি বাংলা বাক্যের শেষে আছে শব্দটা অধিকার অর্থে বোঝায়, হ্যাঁ অধিকার অর্থে বোঝালে কিন্তু সেখানে হ্যাভ অথবা হ্যাজ হবে, ক্রিয়া হিসেবে হ্যাভ অথবা হ্যাজ। তাহলে প্রথমে সেখানে নিয়ম হলো প্রথমে কর্তা বসবে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ বসাবো, তারপরে অন্যান্য কর্ম। এই হলো আজকের কথা। আমরা আজকে এখানে থামবো, পরের দিন নেক্সট ডে আমরা এগুলোকে লেখাবো। এটা আজকে শুধু বাড়িতে যারা শুনলে তারা শুধু এটাকে আজকে চর্চা করে, যে 3টে নিয়ম স্যার বলেছেন। 1 নম্বর নিয়ম হলো যদি বাংলা বাক্যের শেষে কোনো ক্রিয়ার উল্লেখ না থাকে, কোনো নাউন বা অ্যাডজেক্টিভ থাকে, তাহলে সেক্ষেত্রে নিয়ম হলো প্রথমে কর্তা, তারপরে অ্যামিজার, তারপরে অন্যান্য কর্ম। 2 নম্বর বললাম বাংলা বাক্যের শেষে যদি আছি, আছো, আছে অবস্থান অর্থে বোঝায়, তাহলে প্রথমে কর্তা, তারপরে অ্যামিজার, তারপরে অন্যান্য কর্ম। 3 নম্বর নিয়ম বললাম যে যদি বাংলা বাক্যের শেষে আছে শব্দটা অধিকার অর্থে ব্যবহৃত হয়, তাহলে সেক্ষেত্রে কর্তা হিসেবে ক্রিয়া হিসেবে হ্যাভ অথবা হ্যাজ, অর্থাৎ প্রথমে কর্তা, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে অন্যান্য কর্ম। আমি কর্তা কীভাবে পাওয়া যাবে বলেছি, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কর্তা পাওয়া যায়। আর অন্যান্য কর্ম বলতে আমি বোঝাতে চাইছি কি, কাকে, কার, কোথায়, কখন, কেন, এগুলো দিয়ে পর প্রশ্ন করে যেগুলো পাবো সেগুলো লিখব, যেটা পাবো না আমরা পরেরটায় চলে যাব। দ্যাটস অল ফর দিস ডে। আমি আবার বলবো যে আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, আমার মনে হয় তোমরা বেনিফিটেড হবে, ইউ উইল বি বেনিফিটেড। আমরা কাল এই রুলসগুলোকে আবার পুনরায় লিখিয়ে দেবো, একেবারে বোর্ডেতে লিখে দেবো। আজকে এইগুলো শুধু মনে মনে চর্চা করো। সো উই উইল মিট ইউ এগেন নেক্সট ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and share it to your friends and relatives. That's all for this day. Good night.